বিভিন্ন বিধানসভা ক্ষেত্র থেকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খবর সামনে আসছে। ভোটের আগে এটাকে কিভাবে সামলাবে? বাংলায় প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা। দেখুন, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। বাংলার মানুষ প্রতিবাদের ভাষা বোঝে, প্রতিবাদ করতে জানে। বর্তমানে বাংলাতে এই ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি। আরএসএস প্রধান মোহন ভাগবত বলছেন স্পেশালি হিন্দুদের যে 3টে করে সন্তান নেওয়ার জন্য। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে বর্তমানে তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। সকল রাজনৈতিক দলের প্রার্থীরাই কিন্তু নিজ নিজ প্রচারে নেমে পড়েছে, এবং এরই মাঝে আমরা পেয়ে গেছি ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীকে। কথা বলবো আজ তার সাথে এবং জানবো এখানে তৃণমূলের ভিত কতটা মজবুত। নমস্কার দাদা, সময় 365 পর্দায় স্বাগত। নমস্কার। আচ্ছা, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে এখানে তৃণমূলের প্রস্তুতি কতটা হয়েছে, মানে কতটা সম্পন্ন হয়েছে? প্রথমে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আমি একটা বিষয়ে আপনাদের কাছে রেখাপাত করব। বিষয়টি হলো, নির্বাচন 5 বছর ছাড়া হয়, নির্বাচন নির্দিষ্ট সময়ে হয়। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচনের সময় প্রস্তুতি নেয় তা নয়, আমাদের এই প্রস্তুতিটা 365 দিন মানুষের সঙ্গে নৈকট্য স্থাপনের মাধ্যমে এবং মানুষকে সংগঠিত করে, মানুষকে সঙ্গে নিয়ে তাদের সুবিধা অসুবিধা সুখ দুঃখ সবকিছুর পাশে থেকে আর্থের সেবার মাধ্যমে নিয়োজিত করাই হচ্ছে আমাদের দলের প্রধান উদ্দেশ্য। সেই শিক্ষায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন এবং সেই শিক্ষায় আমাদের জননেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন। আমরা সেই প্রচেষ্টাই করছি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে, নির্দিষ্ট তারিখে হবে, কিন্তু নির্বাচন যেদিনই হোক মানুষের আস্থা বিশ্বাস ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে এবং থাকবে। আচ্ছা, বিভিন্ন বিধানসভা ক্ষেত্র থেকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খবর সামনে আসছে, সেটা ভোটের আগে কিভাবে সামলাবেন? দেখুন, অন্তর্দ্বন্দ্ব যারা বলছে এটা তাদের ব্যক্তিগত অভিমত। তৃণমূল কংগ্রেসের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেসের 294টা আসনে যিনি প্রার্থী হন, যিনি ক্যান্ডিডেট হন, তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জড়াফুল প্রতীক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব। এর বাইরে কোনো কিছু নেই। তাই অন্তর্দ্বন্দ্বের কোনো জায়গা নেই। আপনি বিশ্বাস করে বলতে পারি, বাংলায় যে কোনো দিন যে কোনো জায়গায় নির্বাচন হোক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ এবং সংগঠিত, এবং এই সংগঠিত শক্তি আমাদের চলতে সাহায্য করবে এবং যে কোনো জায়গাতে মানুষকে সংগঠিত করে এগিয়ে চলাটাই তৃণমূল কংগ্রেসের কাজ, এবং আমরা নিশ্চিত যে তৃণমূল স্তরের কর্মীরা ঐক্যবদ্ধ এবং সংগঠিত। যে ভোটের আগে তৃণমূল প্রার্থী পরিবর্তন করছে, যেমন ডেবরাতেও আইপিএস হুমায়ুন কবিরকে সরিয়ে রাজীব ব্যানার্জিকে দেওয়া হলো, এটাই কিভাবে দেখছেন? দেখুন, প্রত্যেকটা জায়গাতে নির্দিষ্ট তথ্য এবং তার পরিসংখ্যান দিয়ে রাজনীতি হয় এবং প্রত্যেকের গ্রহণযোগ্যতা এবং তার ব্যক্তিত্বের উপর বিকাশ করেই সেই জায়গায় প্রার্থী নির্বাচিত হয়। তো ডেবরাতে রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করা হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হুমায়ুন কবির একজন দক্ষ আইপিএস এবং উনি প্রশাসনিক কাজে অনেক দক্ষ। ওনাকেও রিপ্লেস করে মুর্শিদাবাদের দমকলে প্রার্থী করা হয়েছে। দল সকলকেই মর্যাদা দিয়েছে, যে যেখানে যোগ্য তাকে সেই জায়গায় মর্যাদা দেওয়া হয়েছে। ভোট রাজনীতিতে এসআইআর তো প্রভাব ফেলে বলাই যায়, কিন্তু ঘাটালে যে 3টি বুথ থেকে 750 জনের মধ্যে 500 জনের নাম বাদ হয়েছে, এটা নিয়ে কি বলবেন? বিজেপির কথায় নির্বাচন কমিশন এবং যারা আধিকারিকরা কাজ করছেন তারা মনে করছেন যদি কোনো জায়গা থেকে একটা সংখ্যাকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো সেই বিধানসভাকে বিজেপিকে গিফট করা যাবে। আমি বিশ্বাস করি এবং ভরসা রাখি, বিজেপি যত সাধারণ মানুষের ভোটাধিকার থেকে তাদের নামকে বাদ দেবে এবং তাদের নামকে কাটবে, তত বেশি বেশি করে সেই এলাকার মানুষ, নতুন ভোটাররা আরো বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটদান করবে। এবং এটা অন্যায়, যে সমস্ত মানুষগুলো লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলো এবং তার আগেও বিধানসভা নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগ করলো, যাদের ভোটাধিকারের উপর ভিত্তি করে কেউ নির্বাচিত হলো, সেই নির্বাচিত হওয়ার পর সেই ভোটারকে অস্বীকার করা এবং তাদের গণতান্ত্রিকভাবে তাদের চিন্তা ভাবনাকে অস্বীকার করা, এটা আমি মনে করি কোনো সুস্থ রাজনৈতিক দলের পরিচয় নয়। বিজেপি যে প্রচেষ্টা বাংলায় নিচ্ছে এবং আমাদের ঘাটাল সাংগঠনিক জেলায় যে সমস্ত বিধানসভায় নিচ্ছে, আমরা বিশ্বাস করি যেদিন নির্বাচন হবে, অর্থাৎ 23 এপ্রিল নির্বাচন, 4 মে গণনা, দেখবেন রেজাল্ট বেরোবে, বিজেপি ভোকারটা, বিজেপি শূন্য, তৃণমূল কংগ্রেস সাথে সাথে।
আচ্ছা, 14ই মার্চ ব্রিগেডের সভা থেকে তৃণমূলকে একাধিক কটাক্ষ ছুড়েছিলেন নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে 5ই এপ্রিল আবার ভোট প্রচারে আসছেন বঙ্গে নরেন্দ্র মোদী। এটা কি বলবেন? দেখুন, বাংলার মানুষ জানে, যখন নির্বাচন ঘোষণা হয়, ভোট সামনে আসে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহাশয় বাংলায় আসেন। তিনি বিভিন্ন বক্তব্য রাখেন, বাংলার মনীষীদের নামকে ভুলভালভাবে উচ্চারণ করেন, বাংলার নারীদেরকে অসম্মান করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেন, বাংলার উন্নয়নকে অস্বীকার করেন। তাই আমি একটা কথাই বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, যত বেশি বেশি করে উনি পশ্চিম বাংলায় ভোট প্রচারে আসবেন, তত বেশি বেশি করে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে এবং তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে। আচ্ছা, শুভেন্দু অধিকারীর কথায় তৃণমূল 2 ডিজিটের বেশি আসন সংখ্যা পাবে না, এই নিয়ে কি বলবেন? দেখুন, উনি তো রাজনীতিবিদ, উনি তো জ্যোতিষী নন। সুতরাং উনি যখন রাজনীতিবিদ, রাজনৈতিকভাবে ব্যাখ্যা দিন, জ্যোতিষীর মতো ব্যাখ্যা না দিয়ে। তৃণমূল কংগ্রেস 294টা কেন্দ্রে লড়াই করবে, বিজেপি আগে 50 পার করুক, তারপর বড় বড় কথা। বিভিন্ন বিধানসভা ক্ষেত্র থেকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খবর সামনে আসছে, ভোটের আগে এটাকে কিভাবে সামলাবেন? দেখুন, বাংলার বুকে তৃণমূল কংগ্রেস একক বৃহত্তম শক্তিশালী দল। বাংলার প্রত্যেকটি প্রান্তেই তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা ঐক্যবদ্ধ এবং সংগঠিত। তবুও কোথাও যদি দলের মধ্যে নিচু স্তরে কোথাও কমিউনিকেশন গ্যাপ থাকে, তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার। এই পরিবারের সদস্য সবাই সবাই গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তার রেকটিফিকেশন করব এবং আমরা চেষ্টা করব সবাইকে সংগঠিত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, যখনই নির্বাচন ঘোষণা হবে এবং নির্বাচনে যখন প্রার্থীর নাম ঘোষণা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে নামবে, সেই সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা, তৃণমূল স্তরের সকল নেতৃত্বরা সবাই ঐক্যবদ্ধভাবে দলকে চেতানোর জন্য সমস্ত রকম প্রচেষ্টা নেবে। আচ্ছা, 28শে মার্চ তৃণমূলের দুর্নীতির খতিয়ান তুলে ধরতে চলেছে বিজেপির কথায় তার আগে তৃণমূলের দুর্নীতি দেখাবেন, তারপরে ইস্তেহার প্রকাশ করবেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, একটা বাংলায় প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা। তো বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে যে ব্যাংক দুর্নীতি করেছে এবং ভারতবর্ষের সমস্ত অর্থকে বিদেশে পাঠিয়ে যেভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের উপর জিএসটির কর বাড়িয়েছে, ভারতবর্ষের দিন আনা দিন খাওয়া মানুষ যেভাবে নিপীড়িত হয়েছে, তাই বাংলায় এসে যারা বাংলার সরকারের নামে চার্জশিট প্রকাশ করতে চাইছে, আমরা বলবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি আছে, বিজেপি আগে সেই সমস্ত রাজ্যে তাদের যে দুর্নীতি রয়েছে তার চার্জশিট প্রকাশ করুক এবং তার সাথে সাথে ভারতবর্ষের যে অর্থ বিদেশে চলে গেছে সেটা বাংলায় সাথে সাথে ভারতবর্ষে ফিরিয়ে আনুক এবং বাংলার মানুষের কথার জন্য, বাংলার সার্বিক কল্যাণের জন্য যদি তাদের কোনো উদ্দেশ্য থাকে, তাদের কোনো উন্নয়ন করার চিন্তা ভাবনা থাকে, আগে প্রকাশ করুক, তারপর বাংলায় এসে বাংলার সরকারের দুর্নীতির কথা বলবে। আমরা একটা কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় চালু করেছিল কন্যাশ্রী প্রকল্প, সেই জায়গায় বিজেপি কপি পেস্ট করেছে বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্প। তাই বাংলা তো শিক্ষা দেয় আর বিজেপি সেটাকে গ্রহণ করে। বাংলার শিক্ষাকে নিয়ে বিদেশে প্রচার না করে, বাংলার শিক্ষাকে অন্য রাজ্যে প্রচার না করে, বাংলা থেকে এসে শিক্ষা নিক, বাংলার শিক্ষাকে ভারতবর্ষের মধ্যে তুলে ধরার চেষ্টা করবে। আর যারা বাংলার মনীষীকে অসম্মান করে, বাংলার মনীষীদের নাম সঠিকভাবে বলতে জানে না, বাংলার সংস্কৃতিকে সঠিকভাবে রূপায়ণ করতে জানে না, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরেও যারা ক্ষমা প্রার্থনা করেনি, তাদেরকে বাংলার মানুষ জানে। তাই বিজেপি মানেই ভারতীয় জুমলা পার্টি। এই জুমলা পার্টির কোনো ইস্তাহার, এই জুমলা পার্টির কোনো অপপ্রচার বাংলার মানুষ কান্দে না। দাদা, বাংলার রাজনীতিতে এখন আমরা হামেশাই একটা জিনিস দেখতে পারি যে জয় বাংলা বললে কোনো মানুষকে তৃণমূলের সাপোর্টার ধরে নেওয়া হয় এবং জয় শ্রীরাম বললে বিজেপি সাপোর্টার। কিন্তু আজকে ঘাটাল থেকে সাংসদ দেব জয় শ্রীরাম বললেন এবং তিনি অবশ্য উল্লেখ করেছেন যে এটা ধর্মের ব্যাপার, কাউকে মানে রাজনৈতিকভাবে ব্যাপারটাকে নিতে না, এটা নিয়ে কি বলবেন? উনি ঠিকই বলেছেন, প্রত্যেকটি মানুষের তার ধর্মীয় ভাবাবেগে, প্রত্যেকটি মানুষের তার ব্যক্তিগত মত প্রকাশের অধিকার আছে। তো আমাদের বাংলায় যে সমস্ত প্রতিষ্ঠিত দেবতা আছে, যে সমস্ত, কেউ মা কালীর পুজো করে, কেউ মা শীতলার করে, কেউ মা মনসার করে, আবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা ঈদ এবং ঈদে নামাজ পড়ে এবং শবে বরাত তারা উল্লেখযোগ্যভাবে পালন করে। এবং বর্তমানে বাংলাতে এই ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি। কারণ তারা ধর্মের সুরসুরি দিয়ে বাংলার মানুষের মনে প্রবেশ করতে চাইছে। কিন্তু আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে, যে ধর্ম সার্বজনীন,
সে ধর্ম সবাইকে নিয়ে চলে। সার্বজনীন ধর্ম কখনো বিভেদ করে না। তাই কোনো ধর্মীয় স্লোগানকে বিভেদ না করে ধর্মীয় স্লোগানটা ধর্মীয় জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক। রাজনীতি এবং ধর্মীয় মেরুকরণ দুটো এক জায়গায় আসতে পারে না। আমরা বিশ্বাস করি বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে, বাংলার যে চিরাচরিত ঐতিহ্য আছে, সেখানে কোনো ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক স্লোগান হিসাবে দাবি করা হয় না এবং স্বীকৃতও করা হয় না। তাই নতুন করে যদি ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি বাংলায় প্রচেষ্টা নেয় যে ধর্মীয় স্লোগান এবং রাজনৈতিক স্লোগানকে এক জায়গায় প্রতিষ্ঠিত করবে, আমরা বলবো বাংলার মানুষ হিসাবে তারা ভুল, এবং তারা যে ভুল সেটা বাংলার মানুষ আগামী দিনে বুঝে নেবে। মধ্যপ্রাচ্যের এটা যুদ্ধের আঁচ আমরা দেখছি আমাদের দেশেও এসে পড়ছে, যার থেকে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ার আশঙ্কা থাকছে। কিন্তু অভিষেক ব্যানার্জি বিনপুরের সভা থেকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত না বাংলায় ভোট হচ্ছে ততদিন এইসব জিনিসের দাম বাড়াবে না, আর ভোট হয়ে গেলেই গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে দেবে। এই নিয়ে কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় একদম সঠিক বক্তব্য রেখেছেন। এটা সাধারণ মানুষের অভিমত এবং তাদের বক্তব্য, সে বক্তব্যকেই উনি জনসভাতে উল্লেখিত করেছেন। এর আগেও বিভিন্ন নির্বাচন হয়েছে, সে নির্বাচন বাংলায় পর্যদস্ত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি বিজেপি পেট্রোপণ্যের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং গ্যাসের দামও বৃদ্ধি করেছেন। সেই আশঙ্কা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এই বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যের সাথে আমরা সহমত পোষণ করছি। দাদা, রাজনীতি থেকে সরে গিয়ে একটু ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনি কি বিবাহিত? আরে বাবা, আপনি কি? অবভিয়াসলি বিবাহিত। আচ্ছা, আপনার কি কোনো সন্তান আছে এখনো? না, আমার এই মুহূর্তে এখনো কোনো সন্তান নেই, আমি সদ্য বিবাহিত। আচ্ছা, আমরা প্রথম থেকেই শুনেছি যে সেন্ট্রালে একটা স্কিম আছে, হাম দো হামারে দো বাচ্চে দো হি আছে এরকম, কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবত বলছেন স্পেশালি হিন্দুদের যে 3টে করে সন্তান নেওয়ার জন্য। ইনি কি বলবেন? এটা ওনার ব্যক্তিগত অভিমত। ভারতবর্ষের সংবিধান কথা বলে না। উনি যদি সংবিধানকে মানে বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিগতভাবে এই কথা বলেন, আমি বলবো ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। তার ব্যক্তিগত জীবনে কটি সন্তানের সে বাবা হবে, আর সবটা তো প্রত্যেকের হাতে নেই, কিছুটা ভগবানের হাতে আছে, ঈশ্বরের হাতে আছে। অনেক বাবা মা আছে যারা নিঃসন্তান। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যক্তিগত বিষয়ে কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দলের বা কোনো ধর্মীয় সংগঠনের বলার অধিকার নেই। সেটা অত্যন্ত ব্যক্তিগতভাবে যিনি স্বামী স্ত্রী, যিনি ব্যক্তিগত জীবনযাপন করছেন, এটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত। যে দিলীপ ঘোষ কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের স্টাইলে পুলিশের ভোল বদল করে এনকাউন্টার হবে। ইনি কি বলবেন? দেখুন, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। বাংলার মানুষ প্রতিবাদের ভাষা বোঝে এবং প্রতিবাদ করতে জানে। তাই বাংলার সংস্কৃতিকে যারা ছোট করতে চায়, যারা মানুষকে ছোট করতে চায়, যারা এনকাউন্টারের কথা বলে, আমি তাকে ব্যক্তিগতভাবে বলবো যে একটু বাংলার পাঠশালা থেকে শিক্ষা নিয়ে আসুন, কুকথা কম বলুন, গঠনমূলক সৌজন্যতামূলক রাজনীতি করুন। নিজে বড় হওয়ার জন্য, দলের মধ্যে বড় পদ পাওয়ার জন্য বড় বাজে কথা কুকথা কম বলে মানুষের কাজ করার চেষ্টা করুন। আচ্ছা, আমার আজকে শেষ প্রশ্ন, আপনার সাংগঠনিক জেলায় বিধানসভা ক্ষেত্র ধরে যদি একটু বলে দেন যে কোনটাতে তৃণমূলের ফল কেমন হবে? দেখুন, 7টা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা একটা বিষয় ভাবছি, কে দ্বিতীয় হবে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না ভারতীয় জনতা পার্টি? তো তারা ঠিক করুক কে দ্বিতীয় হবে। তৃণমূল কংগ্রেস প্রথম হবে এবং 7টা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। চন্দ্রকোনা থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, দাসপুর থেকে শুরু করে, কেশপুর থেকে শুরু করে, টেবরা থেকে শুরু করে, পিংলা থেকে শুরু করে, সব 7টা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এবং মানুষ গণতান্ত্রিকভাবে এসআইআর থেকে শুরু করে যে সমস্ত কুৎসা অপপ্রচার এবং মানুষকে হয়রানি করেছে, মানুষ মুখিয়ে আছে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাংলাকে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারকে প্রতিষ্ঠা করতে। অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীর কথা। তার কথায় তৃণমূল কিন্তু এই ঘাটাল সাংগঠনিক জেলায় 7টা বিধানসভা ক্ষেত্রে 7টাতেই জয় নিশ্চিত করলেন তিনি, এবং তার কথায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 ঘাটাল।